অংশ নিচ্ছে। পূর্ণাঙ্গ তরঙ্গ নাটক, পুতুল নাটক, আদিবাসীদের নাটক নিয়ে নাট্যমেলায় সমবেত হচ্ছেন রাজ্যের নানা প্রান্তের দক্ষ নাট্যদল, হাজারের ওপর নাট্যকর্মী। থাকছে নাট্য বিষয়ক প্রদর্শনী, নাটকের গান, নাটকের ভিডিও, নাট্যগ্রন্থ ও নাট্য পত্রিকার প্রদর্শনী, বক্তৃতা, আলোচনা সভা এবং বিতর্ক। বহির্ভারত ও বহির্বঙ্গের নাট্যদলের অংশগ্রহণ মেলায় অন্য মাত্রা যোগ করবে। সমাজ, সংস্কৃতি এবং রাজনীতি, অর্থনীতির বহু বর্ণ প্রেক্ষাপটে মানুষের শুভবোধ আর সচেতনতা জাগরণে যে শ্রমসাধ্য ভূমিকা পালন করে চলেছেন নাট্যদলেরা, এই নাট্যমেলা তারই এক সংহত প্রয়াস। সোনা থিয়েটারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের নাট্য একাডেমি এর প্রত্যেক সদস্যবৃন্দকে কার্টুন সোনা থিয়েটারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানি, এবং আগত নাটকমোদী দর্শক মণ্ডলীকে আমাদের হৃদয়ের উষ্ণ অভিনন্দন দিয়ে আজ শুরু করতে চলেছি আমাদের আজকের নাটক লজ্জা। বন্ধুগণ, চপলাচরণের কীর্তি সম্বন্ধে নতুন করে এবং বিশেষভাবে আমার আর কিছুই বলার নেই। শুধু একটা কথাই বলবো যে চপলাচরণ শুধু কবি বা সাহিত্যিকই ছিলেন না, তিনি ছিলেন একজন দেশপ্রেমিক। সুতরাং বন্ধুগণ, চপলাচরণের দেশপ্রেমের আদর্শে আজ উদ্বুদ্ধ হতে হবে সমগ্র দেশবাসীকে। সমগ্র জাতির অন্তরে আজ চপলাচরণের জাতীয়তাবোধ জাগ্রত হোক। চপলাচরণের সৃষ্টির চর্চা শুধু এ দেশে আবদ্ধ করে রাখলেই চলবে না, তাকে ছড়িয়ে দিতে হবে দেশে, দেশান্তরে, পৃথিবীর সর্বত্র। বন্ধুগণ, আসুন আমরা চপলাচরণের 148তম জন্মবার্ষিকীতে তার পুণ্য আত্মার শান্তি কামনা করি এবং তার কল্পনা সোনার বাংলা, সোনার ভারতবর্ষকে বাস্তবেও ঠিক সেভাবে গড়ে তুলি। নমস্কার, ধন্যবাদ। বন্দে মাতরম, ইনকিলাব জিন্দাবাদ। सिल्लरी बिना चटनी कैसे बनी, कैसे बनी, कैसे बनी, कैसे बनी, कैसे बनी, सिल्लरी बिना चटनी कैसे बनी, सिल्लरी बिना चटनी कैसे बनी, कैसे बनी, कैसे बनी, कैसे बनी, कैसे बनी, सिल्लरी चटनी कैसे बनी, सिल्लरी बिना चटनी कैसे बनी, चीनी खाता है भाई? हाँ, একটু দেগা, কোনোদিন খাইনি তো, এর দেখতাম কেমন খেয়ে। क्यों नहीं, ये कोई बात है? हाँ, लीजिए। আরে অত না, অল্প একটু দাও। বেশি খেয়ে ফেললে আবার মাথা ঢুকে জায়গা তো মুশকিল ব্যাপার জায়গা। না না, কোনো ভয় নেই, মোটেই মাথা ঘুরবে না। এই টিপটা পেটে না গেলেই হলো। আর গরিবের জন্য সস্তায় এই একটা রেসাই তো আছে দাদা। ও, তুমি বাঙালি? নিশ্চয়, ব্রাহ্মণ, ভরদ্বাজ গোত্র। এই দেখো, এতক্ষণ তোমাকে আমি অন্যরকম ভাবছিলাম। আপনি এত রাত্রে এই পার্কে নতুন এসেছেন বুঝি? এই পার্কে অবশ্য নতুনই বলতে পারো, তবে এই দেশে আছি 148 বছরের ওপর। ওরে বাবা, আপনার তো দেখছি তাহলে অনেক বয়স। আপনাকে দেখে কিন্তু এত বয়স বলে মনে হয় না। তা অবশ্য ঠিকই, লোকে বলে বটে।
সাধুগিরি করে, এরকম সাধুর বেশে ভিক্ষে টিক্ষে করে? না ভাই, ও দুটোর কোনোটাই করি না, আর করার কোনো প্রশ্নই আসে না। তাহলে আপনার পেট চলে কি করে? এখন তো আর পেট চালানোর কথা ভাবতে হয় না। যখন ওসব ছিল তখন লিখতাম। যাকে যাকে কি করে চলে ওসব জেনে আমার লাভ নেই, আসল কথাই আছে। আসল কথায় মানে কি? এই পার্কের নিয়ম কানুন জানেন তো? রাত্রিরে তো এখানেই ঘুমাবেন নাকি? হ্যাঁ, না মানে ঘুমের প্রশ্ন তো। এই পার্কের রেট অন্য পার্কের থেকে 1 টাকা বেশি, এটা কিন্তু আগেই বলে যাচ্ছে। পরে এ নিয়ে কোনো ঝামেলা করতে পারবেন না। এখানে রাত্রিরে শুতে গেলে 2 টাকা করে লাগবে, এই কারণ এই পার্কটা একটু সাজানো গোছানো কিনা তাই। কিন্তু ভাই, পয়সা করি তো আমার কাছে কিছু নেই, আর থাকার কোনো প্রশ্নই আসে না। তার মানে ইনি পয়সায় এখানে সব ধান্দা করছেন নাকি? কারবাকে মক্কেল মানে? তুমি তো বেশ লেখাও জানো সাধু বাবা। আরে তোমাকে এখানে নিয়ে এসেছে কে? এখানে মানে এই পৃথিবীতে, সে তো আমার পিতা মাতারাই এনেছেন। তারাই আমাকে এই পৃথিবীর আলো বাতাসের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। ও, যত সরল তোমায় মনে করেছিলাম, তুমি তো তা নও। চাও টেনে টেনেছো নাকি? যাচ্ছি, ওসব আমার চলে না। তোমাকে এই পার্কে নিয়ে এসেছে কে? কেন? সরকার। সরকার? কোন সরকার? অনন্ত সরকার কি? না, এই দেশের সরকার। আরে দেশের সরকার মানে? দেশে তো অনেক সরকার আছে। কোন সরকার, নাম কি? আমাকে এই পার্কে বসিয়েছেন ভারত সরকার। ভারত সরকার, ভারত সরকার। আরে ভারত সরকার নামে এখানে কোনো দালাল আছে বলে তো আমি শুনিনি। তুমি বোধহয় ঠিক বুঝতে পারছো না। ভারত সরকার কোনো লোকের নাম নয়, ভারতবর্ষের সরকার, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট? তুমি না বলেছিলে খৈনি খেলে তোমার মাথা ঘুরবে? বুঝি আমাদের কাছে বেশ ভালো জাতের আফিমি গজায় সব থাকে আছে নাকি? দাও না, দাও না ভাই, অনেকদিন বেশ ভালো জাতের জিনিস খাই। আচ্ছা আচ্ছা, আজকের পয়সা না হয় তোমাকে দিতেই হবে না। হয় না বললাম, ওসব আমার চলে না। 100 বর্ষ আগে আমি ঠিকই সন্দেহ করেছিলাম আমার যুগের নববসন্তের প্রভাতের পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণী সমীরের আত্মপ্রকাশে তোলা যৌবন রাগের ভাব আমি পাবো কিনা। তোমাদের হাত থেকে আমি বসন্ত গান পাঠাতে চেয়েছিলাম, বুঝতে পারছি আমি ব্যর্থ। ও, তার মানে ভালো কথাই তুমি শুনবে। জানো, এই জিনিসটাই আমি বরাবর দেখে আসছি। এই মানুষগুলোই আমাদের ভালো থাকতে দেয় না। মুখ খিস্তি, লাঠি পেটা, এগুলো কি এমনি এমনি করিয়া? অথচ এগুলো কারো করতে ভালো লাগে কেন রে বাবু? এই পোশাকটা যখন গায়ে চড়িয়েই আসি, তখন যা বলি তা শুনলেই পারি। না, পয়সা ছাড়ো, ওসব আফিম গজায় আমার কাজ নেই। কি মুশকিল, পয়সা করি আমি পাবো কোত্থেকে? সেসব যখন ছিল তখন ছিল, এখন তো লোকে আমাকে ভাঙিয়ে পয়সা করি করছে দেখছি। হারিয়ে যাচ্ছে আমার স্নিগ্ধ সুন্দর সৌন্দর্য, সৌম্য স্মৃতি, জীবন চর্চা, আমার শান্তির বাণী আজ ব্যর্থ পরিহাস। মানুষের ধর্ম, মানুষের রক্তে কলুষিত। বুঝলাম, তোমার কপালে যথেষ্ট দুঃখ আছে। দুঃখেরে দেখেছি নিত্য, পাপেরে দেখেছি নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখে জীবনের স্রোতে প্রতি পদে পদে মৃত্যু করে লুকাচুরি সমস্ত পৃথিবী জুড়ি এসে যায়, তারা সরে যায়, জীবনের করে যায় ক্ষণিক বিদ্রোহ। আজ দেখো তাহাদের অপ্রভেদী বিরাট স্বরূপ, তারপরে দাঁড়াও সম্মুখে বড় অকম্পিত বুকে, তোরে নাহি করি ভয়, এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয়। তোর চেয়ে আমি সত্য, এ বিশ্বাসে প্রাণ দিব দেখ, শান্তি সত্য সেই সত্য, সত্য সেই চিরন্তন এক। পাগল নাকি? তোমার কপালে দেখছি সত্যিই দুঃখ আছে। দুঃখ আর আমার জীবনে নেই, দুঃখ আর আমায় পেতেও হবে না কোনোদিন। আমার আছে শুধু গ্লানি, আমার নিষ্প্রাণ নিষ্পন্দ পাথরের মূর্তিটা দেখতে। হয়তো তোমরা আনন্দ করবে, আমার সৃষ্টিকে নিয়ে করবে ব্যবসা। আমার উপলব্ধি শুধু কেঁদে ফিরবে রুক্ষ শুষ্ক গ্লানিময় মহাশূন্যে। আমার প্রতিমূর্তির চোখ দিয়ে এক ফোঁটা জল করাবে না, অথচ আমার চেতনায় লাগবে আজ এক জ্বলন্ত লজ্জা। জানো জানো, যেদিন আমি লজ্জায় মরে গেলাম, সেদিন আমি বুঝতে পেরেছিলাম আমার আত্মার কোনো
পরমাত্মায় লীন হবে না। জানো জানো এসব কি হচ্ছে কি? এই দেখো সাধু বাবা, তুমি যত জ্ঞানী হও আর যাই হও না কেন, আমার ওই 2 টাকা ছেড়ে তারপরও সব দোষ। সাল্লাহ, 2 টাকার মধ্যে আমার ভাগে পড়বে মোটে 50 পয়সা, আর তার জন্য এত বক বক শোনা আমার পোষাবে না। তোমরা আমাকে নিশ্চল নিষ্প্রাণ দেবতা বানিয়ে রেখেছ। আমাকে ঘিরে চলছে নতুন ধর্মমতের আস্ফালন। আমি প্রার্থনা করেছিলাম আমার দিনকে তোমরা দেবে কাব্যের বর্ণচ্ছটা, রাত্রিকে করে তুলবে গানের স্ফুলিঙ্গে, সপ্তরথি কুৎসিত উপভেদ করার মন্ত্র দেখতে পাবো তোমাদের কাছে। আচ্ছা, এই কাজের জন্য তুমি লজ্জা পাচ্ছ না? তুমি নিশ্চয়ই এই কাজ করার জন্য জন্মাও। লজ্জা বাবা? আরে আমার সমস্ত কাজটাই তো লজ্জা পাওয়ার মতো। যেদিন যেদিন থেকে এই পোশাকটা গায়ে জড়িয়েছি, সেদিন থেকে লজ্জা পাওয়ার মতো কাজ ছাড়া কোনো কাজই করিনি। এতে তোমার দুঃখ নেই? হ্যাঁ, দুঃখ। লজ্জায় দুঃখ পেতে গেলে এই দুনিয়ায় বাঁচা যাবে না সাধু বাবা। তুমি হয়তো সত্য হিমালয় থেকে এসেছো, তাই এরকম ভাবছো। দিন দেখো এই শহরটাকে, ভালো করে জানো এই পৃথিবীটা কেমন, তারপর বুঝতে পারবে। এই পৃথিবীটা আমি বহুদিন ধরে দেখে আসছি। অর্ধ শতাব্দী ধরে তোমরা নানা ধরনের উৎসব পালন করছো। বুদ্ধিমান কেউ কেউ জলসা ডেকে ভালো ব্যবসাও করেন, সরকারি পৃষ্ঠপোষকেরা ভাষণ দেন। বুঝতে পারছি মানুষের লজ্জাবোধ চলে যাচ্ছে। চলে যেতে বাধ্য। লজ্জা বোধ আগে থাকলে দুয়ে বাধা যাবে না সাধু বাবা। লজ্জা পায় তারা, যাদের মন বলে এখন একটা জিনিস আছে, সজ্জন সচ্চরিত্র সাধু ব্যক্তিরা। তেমন মানুষ কই এ দুনিয়ায়? আর তোমাকে তো আমার ঠিক এমন সাধু বলে মনে হচ্ছে না। ওই বড় বড় কথা বলে আর আমার 2 টাকা টুকি দিয়ে কেটে বলার ধান্দায় আছো। আমি চেয়েছিলাম আমার বসন্ত দিনের অভিনন্দন আবার বৃদ্ধ বনিতার অস্থিমজ্জায় কচি পাতার কাপড় জাগাবে, কানে তুলবে সুরের সুরধ্বনির কল্লোল, দুর্বল বুকে ভালোবাসার উন্মত্ত স্পন্দন, মুখে প্রতিবাদের প্রবল ভাষা। কিন্তু মানুষের যদি লজ্জাবোধ না থাকে, যদি তার মনুষ্যত্বই হারিয়ে যায়, তার কিসের জন্য মানুষ, তার জন্য সমাজ, আর কেনই বা সৃষ্টি? এখনো বুঝতে পারছি না। আসল যাকে তুমি যেই হোক না কেন, আমার তো 2 টাকা নিয়েই দরকার। এলাম ভালো, হয়তো সোজা থানায় নিয়ে গেলে তবে বলে দিই, তখন আমায় কিন্তু দোষ দিতে পারবে না। এখানকার এটাই নিয়ম। এখন বলো তুমি কি করবে? এর জন্য তোমার লজ্জা হওয়া উচিত। এক্ষুনি এই মুহূর্তে অনেক দেরি হয়ে গেছে ভাই, তোমার অন্তত তো আচ্ছা দিয়ে এই দেখো সাধু বাবা, ভালো চাও তো টাকা ছাড়ো, হয়তো থানায় চলো। যেতে তো হবেই, তবে থানায় ওইখানে কিসের বাসু অদিনের প্রাণ, ওই উঠিয়াছে সংগ্রাম গান, অমর মরণ রক্ত চরণ জাগিছে সগৌরবে, সময় হয়েছে নিকট এখন বাঁধন ছিঁড়িতে হবে। তার মানে তোমরা আমাকে ওই পাথরের শেলটাতে বন্দি করেছো, তোমরা চাইছো আমার মুক্তি, কিন্তু আমার চেতনা এখনো কেঁদে ফিরছে লজ্জা মুক্তি সাথে নিয়ে। আমার শান্তি আসছে সেই দিন, যেদিন তোমরা তোমাদের কায়দা করে বাঁচার বরণটাকে বুঝতে পারবে, যেদিন তোমরা তার জন্য একটু লজ্জিত হবে। তুমি কে? আর তুমি ওর উপরে উঠছো কেন? যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গে গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ করে বিহঙ্গ মোর এখনই অন্ত, অন্ত করোনা পাখা। আমি চপলাচরণ, আমি তোমাদের লোক, আমি তোমাদেরই লোক। ওই চপলাচরণ, আমার হাত দুটো অমন কাঁপে কেন? কি মুশকিল, আমার হাত দুটো তো কাঁপে নাকি? আমি কি ভয় পেয়েছি নাকি? ভয় পেলে আমি কিন্তু অজ্ঞান হয়ে যাই। ভূতের ভয় পেলে তো কথাই নেই। ভূত ভূত ভূত। দেখি দেখি, এই এই তুমি পড়ে গেলে কেন? এখন শুনছো?
আটকেই আছি। এই যে মাস্টারমশাই, খাতা দেখতে চললেন বুঝি? হ্যাঁ রে ভাই, কালকেই স্কুলে জমা দিতে হবে। দিনকাল একদম পাল্টে গেছে রে ভাই। এখন আর ভালো করে সব কটা খাতা না দেখে জমা দিতে আর ভরসা পাইনি রে। যা বলেছেন, দিনকাল একদম পাল্টে গেছে। এই 30 বছর আগেও এত গরম ছিল? আরে আমি ওই পাল্টানোর কথা বলছি না। বাইরে গরম বাড়লে ক্ষতি ছিল না, মাথাটা যদি ঠান্ডা থাকতো। ও, মাথা গরমের রোগ হয়েছে বুঝি? আমাদের মালিকেরও হয়েছে। এই 30 বছর আগে থেকে এই যে মাথা গরমের রোগে ধরেছে, তা তুমি একদম কাবু হয়ে গেছে। ওই সালটা যে কেন এলো কে জানে। এই জনগণ চাইলো, হুপ করে তো আর আসেনি, ধীরে ধীরে এনে ছাড়। নিকুচি করেছে তোর ওই জনগণ। স্বাদের বছরগুলো কোথায় যে হারিয়ে গেল মন্টুরে। তখন মাইনে একটু কমকেও বড় সুখে ছিলাম রে। তখন না ছিল পড়াশোনা, না ছিল খাতা দেখ। হায় রে, স্বাদের বছর আমার কোথায় হারিয়ে গেল। আর বলেন কেন, সবই জনগণের কাজ। এইসব জনগণ আপনাদের মতো কয়েকজন মাস্টারমশাইকে বড় প্যাচে মেরে দিয়েছে না মাস্টারমশাই? মন্টুরে, তুই কিন্তু বড় হারামি রে। এ মা, আপনি মাস্টারমশাই হয়ে মুখ খিস্তি করছেন? তা খিস্তি করবো না তো কি করবো? বলি তুইও তো আছিস ওদের সঙ্গে। তোদের মাঝে তোকেও তো দেখেছি। তোদের ছায়া বাঁচিয়ে বাঁচিয়ে যদি স্বর্গের পথে পা বাড়ানো যায়। হায় ঈশ্বর, কি বড় ছায় নয়, স্রোত। তোমাদের মতো সবকটাকে বন্যা স্রোতের মতো ভাসিয়ে দেবো। শালা, বন্যা স্রোতের মতো ভাসিয়ে দেবো। ওই তো আর একজন। এই যে ভাই, শুনছো? একটু এদিকে এসো না। এখানে একজন লোক সংজ্ঞাহীন হয়ে পড়ে আছে, ওকে একটু দেখো না ভাই। দেখেছো কাণ্ড? শেষে এই পার্কটাও কিনা মাতালের আড্ডা হয়ে গেল। না, কোথাও একটু শান্তি নেই রে ভাই। একটু দেখো না ভাই, ওখানে একজন লোক সংজ্ঞাহীন হয়ে পড়ে আছে, ওকে একটু দেখো না ভাই। আপনি করে কথা বলুন, আমি আপনার ইয়ার দোষ নই। তা অবশ্য ঠিকই, তবে তুমি নিশ্চয়ই বয়সে আমার চেয়ে অনেক ছোট। আমার বয়সও কিছু কম হয়, 50 পেরিয়ে গেছে। আর আমি তো 148 পেরিয়ে গেছি ভাই। খুব ভালো করেছে। এখন আমাকে বিরক্ত না করে যান, ওইদিকটা যান। কিন্তু ওখানে একজন লোক সংজ্ঞাহীন হয়ে পড়ে আছে যে। স্বেচ্ছায় সংজ্ঞাহীন হলে ওই অন্য লোকে কি করবে শুনি? কি করে বুঝলে ও স্বেচ্ছায় সংজ্ঞা হারিয়েছে? একটু আগে আমার সঙ্গে কথা বলছিল ওইখানে, তারপর হঠাৎ কি যে হলো, জ্ঞান হারিয়ে তুম করে পড়ে গেল। দেখুন সাধু বাবা, ওই সন্ধ্যের পর যারা ওরকম তুম করে পড়ে যায় বা জ্ঞান হার, তারা সব স্বেচ্ছায় হয় সাধু বাবা। ও নিয়ে ভাববার কোনো কারণ নেই। আচ্ছা, তুমি তো একজন মানুষ, হ্যাঁ, সম্পূর্ণ ঠিকঠাক না হলেও অনেকটা মানুষের মধ্যে বলতে পার। তোমার কি হৃদয় বলে কিচ্ছু নেই? কি জানি, অনেকদিন ডাক্তার দেখাইনি তো ঠিক বলতে পারবো। আচ্ছা, তুমি কি এমন কাজ করছো যে উঠে এসে ওই মানুষটাকে দেখতে পাচ্ছ না? অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, যে কাজে আমি আমার বউ ছেলে মেয়ে দুবেলা খেয়ে পড়ে দুটো। দেখেছো কেন? যেটা ভেবেছিলাম সেই ভুলটাই হলো। ছেলেটার পাওয়া উচিত ছিল 3, পেয়ে গেল 30। ভুল করে যে একটা শূন্য বসিয়ে ফেললাম। এখন যে কি করি? ও, তুমি শিক্ষক? হ্যাঁ, লোকের তাই ধারণা। পরীক্ষার খাতা দেখছো বুঝি? আগে হ্যাঁ, প্রহসনের পরিণতি বিচার করছি। পেয়েছি এতক্ষণে আমি আমার আদর্শের একজন মানুষ পেয়েছি। এসো শিক্ষক, অখ্যাত জনের নির্বাক মনের মর্মের বেদন যত করিও উদ্ধার। প্রাণহীন এই পৃথিবীতে গানহীন যেথা চাহিদা, অবজ্ঞার তাকে তত্ত্ব নিদারুণ শুষ্ক এই মরুভূমি রসে পূর্ণ করি দাও তুমি। তোমারে বারংবার আমি করিব নমস্কার। পবিত্র, তুমি পবিত্র। হ্যাঁ, পবিত্র। হ্যাঁ, মানে পবিত্র কুমার বোস। কিন্তু আপনি আমার নামটা জানলেন কি করে বলুন তো? আমার চেনেন না? মানে ওই জ্যোতিষী নয় তো? না, আমি বলছিলাম শিক্ষকতা বড় পবিত্র, বড় মহৎ পেশা হে। আরে তোমরাই তো জাতির ভবিষ্যৎ করে তোলো। আরে দূর, আমাদের পেশা সম্পর্কে সব ভুল ধারণা আপনাকে কে শোনাল? আস্তাবল রক্ষণাবেক্ষণের কাজ। আর যাই হোক, অন্তত মহৎ পেশা নয় হে। ছি, তোমার পেশা সম্বন্ধে তুমি এইরকম উক্তি করতে পারলে? তোমার লজ্জা হওয়া উচিত। তবে কি আমার পেশাকে নিয়ে
আমি গর্ববোধ করবো? মাথা উঁচু করিয়ে বুক ফুলিয়ে রাস্তা দিয়ে গড় করে হেঁটে বেড়াবো? ঈশ্বর, শিক্ষারে কি অবস্থা! আমার স্বপ্ন ছিল এ তো আচ্ছা জ্বালাতন শুরু করলে দেখি। হ্যাঁ বলি, হাত মেপে নম্বর দিয়েও তো এত খাতা শেষ করতে পারবে? বলি যান না, আমায় বিরক্ত না করে যান না, নিজের কাজে যান না, যান। আমার নিজের ইচ্ছায় আর কোথাও যাওয়ার জায়গা নেই রে ভাই। এখন তোমরা আমাকে যেখানে নিয়ে রাখবে সেখানেই থাকতে হবে। আমার অসমাপ্ত কাজ এখন তোমাদেরই হাতে। ও কি ওরে ও কি আরে চমকে উঠেছি আমি। এরকম করে কেউ ডাকে অভদ্রের মতো? খাতার উপর তুমি ওটা কি করলে? কি আবার করলাম? কিন্তু খাতাটা পড়লে না, আঙুল দিয়ে কি একটা দেখে নিয়ে সংখ্যা বসালে। ও তাই বলুন, আমি তো ভেবেছি কি না কি করে ফেলেছি। কি করছো তুমি? আরে এমন কিছুই করছি না যাতে এতটা অবাক হয়ে যায়। কি বলছো তুমি? দেখুন সাধু বাবা, আমি তো তবু ওই আঙুল মেপে নম্বর। এমন অনেকেই আছে যারা ওজন করে নম্বর বসায়, সে খবর রাখবে। তার মানে এই ধরুন কেনে কেনে খাতা জমা পড়েছে, পরীক্ষক প্রথমেই সেখান থেকে 200 গ্রাম খাতা আলাদা করে সরিয়ে রাখলেন। অর্থাৎ ওই 200 গ্রাম খাতায় পাস করবেন, বাকি 800 গ্রাম ফেল। আমার অত সহজ পদ্ধতি কেমন যেন ভয় ভয় করে সাধু বাবা। তাই ওই সব কটা খাতাই দেখি আর। চুপ করো, চুপ করো তুমি। এ অসম্ভব, এ হতে পারে না। আমার সোনার দেশ এভাবে আত্মহননের পথ বেছে নিতে পারে না। আমি স্বপ্ন দেখেছিলাম আমার জাতির একটা আদর্শ ভবিষ্যৎ গড়ে তুলব। আমি আমার ছোট ছোট আশা, সুপ্ত বাসনাগুলো দিয়ে গড়ে তুলেছিলাম এক আদর্শ শিক্ষা নিকেতন। আমার চোখ, আমার কল্পনা এভাবে বেগে ঘুরিয়ে যেতে পারে না। দোহাই তোমাদের, আমাকে এভাবে যন্ত্রণা রাস্তা করে ছুঁড়ে ফেলো না। দোহাই তোমাদের। হয়ে গেল আমার খাতা দেখার আজ 12টা বেজে গেল। বলি এরকম পাগল তো আগে দেখিনি কখনো। আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা। নিশিত বেলা, কখনো বর্ষা, কখনো আধার, ফেরো বাড়ি ধারে কাঁদে চারিতা। ভীষণ রঙ্গে ভব তরঙ্গে ভাষায় খেলা। বাহির হয়েছি সকল শয়ন করিয়া খেলা, রাত খেলা। শিক্ষক, শিক্ষক, তুমি আমায় কি শোনালে? প্রকৃতি, তুমি এখনো কেন চুপ করে আছো? প্রচন্ড প্রলয় এনে আমার মূর্তিটাকে ভেঙে চুরমার করে দিচ্ছ না কেন? হে করুণাময়ী, আমার আত্মাকে আশ্রয় দাও। বসন্তের কুকুরক তপ্ত হোক, প্রচন্ড সূর্যের তাপে ভস্ম হয়ে যাক এই পৃথিবীটা। ভয়ঙ্কর বন্যায় বেঁচে যাক এই সমাজ। আবার নতুন করে বলি জমুক, আবার নতুন করে জনমতি বিস্তার। সুন্দর যাত্রা করুন তো। অনেকটা ওই ডিএল রায়ের শাহজাহান গল্প আছে। এতক্ষণে বুঝেছি মাতাল অভিনেতা, বেশি খেয়ে ফেলেছেন, বাড়ি ফিরতে পারছে। হে প্রকৃতি, আমি দীর্ঘ জীবন ব্যাপী নিরলস সাধনায় কোন অহংকারে ভূষিত করেছি, কোন বিক্রমে আমি শাশ্বত মানবতার প্রাণ সঞ্চার করছি। আমি তো চেষ্টা করেছি মানবতার পক্ষে শুভ কল্যাণকর প্রচেষ্টা। আমি তো চেষ্টা করেছি এই চারিপাশে নিকট দূরের জীবন ও জগৎ সম্পর্কে স্পর্শকাতর হতে। এ করুণাময়ী, কালের সঙ্গে একাত্মতা, সংবেদনশীলতা এই প্রজন্মের এদের মতো মানুষের নেই কেন? মানুষ কেন পরিণত হয় বিদ্রোহে? কাসর ঘণ্টার ফলে কেন এত প্রবল হয়? আজ যে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। মানে এরকম পাগল তো আগে দেখিনি। শিক্ষক, তুমি তোমার কর্মফলের জন্য লজ্জিত হও। অন্তত একবার বলো তুমি যে করেছো তা অন্যায়, তা ভুল। অন্তত একবার বলো। এভাবে আমার দেশ, আমার জাতিকে আমি বিকিয়ে দিতে পারি না। দোহাই তোমাদের, আমি তোমার কাছে ভিক্ষা প্রার্থী আছি। আমাকে তোমার একটু লজ্জা ভিক্ষা দাও। দেখুন সাধু বাবা, আমি মাতাল অভিনেতা কিনা আমি জানি না, তবে এত করে যখন বেরাবেরি করছেনই
তখন চুপি চুপি আপনাকে একটা কথা বলি শুনুন। বলো বলো শিল্পা, কিছু একটা বলো যাতে আমার চেতনায় আঘাত না লাগে। দেখুন, আমার কাজের জন্য আমার যে লজ্জা হওয়া উচিত তা আমি জানি। লজ্জা পেতেও আমি রাজি আছি, কিন্তু সত্যি কথা কি জানেন, আমার সারাটা জীবনে এত বেশি লজ্জা জমা হয়ে আছে যে একবার যদি লজ্জা পেতে শুরু করি না, তাহলে ওই লজ্জাতেই মরে যাবে। কিন্তু মরে যেতে আমি চাই না, তাই লজ্জা পাওয়া হয়ে উঠলো না আমার। সারাটা জীবন ধরে শুধু লজ্জাই জমিয়ে চলেছি ভেতরে ভেতরে। বিশ্বাস করুন সাধু বাবা, লজ্জা বোধ আমার চলে যায়নি এখনো। আমি তো লজ্জায় মরে গেছি, মরে যেতে পেরেছি। জীবনের শেষ প্রান্তে পৌঁছে যে মুহূর্তে আমি বুঝতে পেরেছিলাম আমার বিশাল সাহিত্য সৃষ্টির হয়তো খুব সামান্য মানুষের জীবন সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে, ঠিক সেই মুহূর্তে আমি স্তব্ধ হয়ে গেছি। আমি লজ্জায় মরে গেছি সেদিন। তারপর থেকে তোমরা আমার দেহটাকে বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় বন্দি করেছো এই পাথরের শেলটাকে। তোমরা চাইছো আমার মুক্তি, অথচ আমার চেতনা এখনো কেঁদে ফিরছে লজ্জাবোধকে সাথে নিয়ে। আমার শান্তি আসবে সেই দিন যেদিন তোমরা তোমাদের কায়দা করে আচার ধরনটাকে বুঝতে পারবে, যেদিন তোমরা তার জন্য একটু লজ্জিত হবে। আরে কে তুমি? ওখানে উঠছো না? হাসি যখন থামবে ঘরে, নিভবে দ্বীপের শিখা, এই জনমের লীলার পরে বলবে জবনিকা, সেদিন যেন কবির তরে ভিড় না জমে সবার ঘরে, হয় না যেন উচ্চ স্বরে সুখের সমারোহ। আমি চপলাচরণ, আমি তোমাদের লোক, আমি তোমাদের লোক। কবি চপলাচরণ? এ ভাই, এই মাত্র একজন এখানে সংজ্ঞাহীন হয়ে পড়লো, ওকে একটু দেখো না ভাই। হ্যাঁ, এদিকে এসো দেখাচ্ছি। এই দেখ, একটু আগে আমার সঙ্গে কথা বলছিল, তারপর কি যে হলো, জ্ঞান হারিয়ে ভুল করে পড়ে গেল। আশ্চর্য, মজার ব্যাপার তো। আগে তো কোনোদিন এরকম দেখিনি। নেশা টেশা করেননি তো? হ্যাঁ, তেমন তো কিছু মনে হচ্ছে না। তো ওখানেও আর একজন সংজ্ঞাহীন হয়ে পড়ে আছে, তো ওকে একটু দেখো না ভাই। আর একজন মানে? আর একটা লোক, এদিকটা এসো এই দেখো। চলো তো কোথায় দেখি। এই দেখ, আরে এটা সেই পুলিশটা রাত্রি এখানে পাহারা দেয়। এর আবার কি হলো? ওই একই রকম ভাবে সংজ্ঞা হারিয়েছে, আমার সঙ্গে কথা বলছিল, তারপর কি যে হলো, জ্ঞান হারিয়ে পড়ে গেল। আশ্চর্য, মজার ব্যাপার তো। আমার মনে হয় ওরা না ভয়ে জ্ঞান হারিয়ে। হ্যাঁ, তা অবশ্য হতে পারে। ওরা একমাত্র ভয়েই সংজ্ঞা হারা। কিন্তু তুমি জানলে কি করে যে ওরা ভয়েই সংজ্ঞা হারিয়েছে? ভয় পেলে মানুষ যেরকম করে ওরাও সেই রকম করছিল। আশ্চর্য, মজার ব্যাপার তো। কিন্তু ওরা ভয়টা পেল কি করে? কাউকে দেখেছে? কি জানি, হয়তো আমি ওদের ভয়ের কারণ। তুমি? কিন্তু তুমি কে যে তোমাকে দেখে ভয় পেতে হবে? আমি কেউ ছিলাম, এখন শুধুই প্রতিমূর্তি এক। আচ্ছা আচ্ছা, ওদের নিয়ে কি করা যায় বলো তো? কি আবার করা যাবে? এলেই ভালো হয়ে যাবে। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না। একটা বিড়ি খাই। বিড়ি খাবে? হ্যাঁ। এই যে বিড়ি। না না না, তাও একটা, কোনোদিন খাইনি তো, দেখতাম কেমন। আর তুমি কে ভাই? মন্টু মন্টু। তুমি কি করো? ঠিক নয়, কি মেশিন? এই মেশিন। সেটা কি জিনিস ভাই? তা দিয়ে কি হয়? তুমি কি জিনিস ভাই?
তুমি লেগ মেশিন কোথা তুমি জানো না? দেখো, আমি অনেক কিছুই আগে জানতাম না, এখন যা জানছি। আমি অনেক কিছুই আগে শুনিনি, এখন যেরকম শুনছি। গুরু কে? দেখে তো সাধু বাবা বলে মনে হচ্ছে। এই আগে তো দেখিনি এ পার্কে কোনোদিন। এই পার্কে অবশ্য নতুনই বলতে পারো, তবে এই দেশে আছি 148 বছরের ওপর। সারা তোমার কথা শুনে তো তা মনে হয় না। তা তোমার কাজটা কি? দাঁড়িয়ে থাকা, একটা পাথরের মূর্তি হয়ে, ভাস্কর্যের মহান নিদর্শন হয়ে দাঁড়িয়ে থাকা, আর যুগ যুগ ধরে পাখিদের মলমূত্র বহন করা, প্রাকৃতিক দুর্যোগ সহ্য করা, আর সবচেয়ে মর্মান্তিক যা, তা হলো একটা অক্ষম অপারগ পাথরের শরীর নিয়ে অসহায়ভাবে দেখে যাওয়া, একটা জাতির অবক্ষয়, একটা সমাজের ভেঙে পড়া। বাস, তুমি তো দারুণ কথা বলা বাইরি। তা থাকা কোথায়? এই পার্কে, ওই তো ওইখানে। হ্যাঁ, সে কি? এ আল্লাহ, আমি কি সত্যি দেখছি? এই তুমি এই স্ট্যাচু লোকটা একটু পায়ের দিল দাও বাবা, একটু পেন নাম যায় তোমার। সারা আনন্দে থেকে আমার একটা গুলে গুলে উঠছে। তোমায় কি বলবো? জীবন্ত স্ট্যাচুর সাথে কথা বলছি, সাল্লা 100% ভূতের সাথে কথা বলছি। আর সকালে কার মুখ থেকে উঠে গেলাম রাস্তা। আরে ও গেলাম মানে দেখেছে একবার কার সাথে কথা বলছি। বাবা বাবা, তোমার পায়ের কাছে বসে শুনি বাবা, আরো কিছু কথা বলো বাবা। আহা, আমার জিজ্ঞাসা অজানা রয়ে গেল। মানুষ ভয়ে জ্ঞান হারায়, অথচ লজ্জায় মরে যেতে পারে না। নতুন জন্ম, নতুন জন্ম, নতুন জন্ম আমার। সেদিন বাজলো দুপুরের ঘন্টা, ঝাঝা করে রোদ্দুর। স্নান করাতে ছিলাম কুয়ো তলায় মা মরা বাছুর দিতে। সামনে এসে দাঁড়ালেন বৌদ্ধ ভিক্ষু আমার, বললেন চলো দাও। শিউরে উঠল দেহ আমার, চমকে উঠল প্রাণ, আলো করে দিল আমার সারা জন্ম। বুকের ওপর কালো পাথর চাপা ছিল যে, সেটাকে ঠেলে দিল, উঠলি উঠল রক্তের ধারা। শ্যামলদার কাছে না এরকম কথা মাঝে মধ্যে শুনি। মনে হয় তুমি কোন সিন্ধু পাড়ের পাখি। সিন্ধু পাড়ের কোন দিকে তোমার জন্ম? মনে হয় সিন্ধু পাড়ের পাখির ডানায় ভর করে তোমার আশা। এক পাখায় আমাদের কথা, আর এক পাখায় সারা দেশের কথা। বলো তুমি বলো, আর নতুন কিছু কথা বলছি দেখি। সে বহুদিনের চেনা কণ্ঠ আজ এনে দিলে, হয়তো দিবে না কাল। রিক্ত হবে যে তোমার ফুলের ডাল। এ গান আমার শ্রাবণে শ্রাবণে, তব বিস্মৃতি স্রোতের প্লাবনে। ফিরিয়া ফিরিয়া আসিবে তরুণী, অধিতম সম্মান। আহা, কথা কি কথা, শুনলে না প্রাণটা জুড়িয়ে যায়। আচ্ছা, এই কথাগুলোর মানে কি হলো বলো তো? দেখো, ওরা আমায় দেখে ভয়ে জ্ঞান হারানো কেন বলো? আসলে ওরা অর্ধেক ভূত অর্ধেক মানুষ। এখনো তোমার মতো পুরোটা ভূত হয়নি তো, ভয় পেয়েছে সেজন্য। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না। জানো ভাই, আমি স্বপ্ন দেখেছিলাম যে কোনো উৎসব অনুষ্ঠান শিক্ষার একটা অচ্ছেদ্য অপরিহার্য অঙ্গ হবে। সেখানে বিরাজ করবে অবারিত আকাশ, দিগন্তের কোলে। তার মধ্যে থাকবে মাধবী কুঞ্জ, আম্রকুঞ্জ, ঋতুতে ঋতুতে নব নব লীলা। তারই সঙ্গে অনাবিল প্রেরণায় মানুষের মনের হবে উন্মেষ, প্রাণ হয়ে উঠবে স্বচ্ছ, জন্মাবে প্রকৃতির প্রতি অনুরাগ। আহা, ও কি পদ্ম! ও পদ্ম না, কি সুন্দর পদ্ম! আচ্ছা, তুমি লজ্জা পাও? হ্যাঁ, এই লজ্জায় আমি এক এক সময় তো ভীষণ 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 ভাবে সত্যি লজ্জা পাই। সত্যি বলছো? তুমি লজ্জা পাও? তোমার মধ্যে লজ্জাবোধ কাজ করে এখনো? কি বলছো মাইরি? এই যে রাস্তার মোড়ে মোড়ে বিশাল বিশাল সব কিছু বলে না, একটা মেয়ে মানুষের ছবি থাকে, সেসব দেখলে না আমার ভীষণ লজ্জা হয়। তারপরে পা দেখো, যেসব বাঙালি মেমসাকরা টুকু নিয়ে এতটুকু পোশাক করে ঘুরতে আসে না, তাদের দেখলেও না আমার খুব লজ্জা হয়। সত্যি সত্যি বলছো? এই তো মাঝে মাঝে টিভিতে যেসব সিনেমাগুলো দেখি, সেসব দেখলেও না ভীষণ লজ্জা হয়। বাচ্চাদের সামনে না দেখাই যায় না। সত্যি সত্যি বলছো? এই তো কয়েক বছর আগে আমাদের লড়াইয়ের 1 বছর পেরিয়ে যায়। মেয়েদের কাকে বলে জানো তো? জানি জানি, সেই বিখ্যাত হে মার্কেটের ঘটনা। তোমাদের মতো মানুষদের অধিকার অর্জনের সংগ্রাম শুরু হয়েছিল সেই দিন। হ্যাঁ, সেই মেয়েদের 100 বছর পেরিয়ে গেল। আর আমার 148 পেরিয়ে গেল। তবুও দেখো, তোমার দুঃখ কাটেনি। আর আমাদের বস্তিগুলোতে এখনো আমরা যেভাবে বেঁচে আছি,
তাতে না ভীষণ লজ্জা হয় সবসময়। আমার বিশ্বাস হচ্ছে না, কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে তোমার মতো মানুষ এখনো আছে। জানো ভাই, আমার অভিপ্রায় ছিল জীবনের আনন্দ কালকে বিচিত্র রসে পূর্ণ করে দেবে শিশুরা। প্রকৃতির সঙ্গে নিত্য যোগে, গানে, ছবিতে, অভিনয়ে, আনন্দ রস আস্বাদনে, নিত্য চর্চায় শিশুদের মগ্ন চৈতন্যে আনন্দের স্মৃতি সঞ্চিত হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, তুমি ভয় পাও? এই না ভাই, ভয়টাই আমার খুব কম। তুমি ভয়ে সংজ্ঞা হারাওনি কোনোদিন? না না, ভয়টাই দেখিয়ে আমাকে এগুলো সুবিধা করতে পারবে না। হ্যাঁ, এই তো সেদিন আমাদের মালিক লঙ্কেশ্বর কুন্ডা কি করেছিল, আমাকে ভয় দেখিয়ে আমাদের স্ট্রাইকটাকে বানচাল করে দেওয়াচ্ছে। হ্যাঁ, পেরেছে আমাকে ভয় দেখিয়ে আমাদের স্ট্রাইকটাকে ভেঙে দিতে। আমি উল্টে ওই গুন্ডার হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে ওই শালাকেই দৌড় করে ছেড়েছি সোজা। হ্যাঁ, পেয়েছি পেয়েছি, এতক্ষণে আমি সেই আদর্শ মানুষটার সন্ধান পেয়েছি। ওরা অন্তজ, ওরা মন্ত্রবর্জিত, দেবালয়ের মন্দির দ্বারে পূজা ব্যবসায়ী ওদের ঠেকিয়ে রাখে। আমি ওদের দলে, আমি প্রাপ্ত, আমি মন্ত্র। সব কথা কি আমায় বলছো? আমার না ভীষণ লজ্জা করছে ভাইজি। জানো ভাই, পরিবৃত্ত পীড়িত মানুষ আবার ফেলে গোপরা শেখে, এটা স্বাভাবিক। যে সমাজে প্রকৃত আনন্দের দুর্ভিক্ষ, সেখানে আনন্দ বা ফুর্তির একটা চোখে মানুষের আর কাণ্ডজ্ঞান থাকে না, মরিয়া হয়ে ফুর্তি করে। একে বলে আদি লেপনা। এর মুক্তি বড় বিভৎস। অন্যের অভাবের চাইতে আনন্দের অভাবও কিছু কম মারাত্মক নয়। নিরন্ন সমাজ আর নিরানন্দ সমাজ দুই মরণাপন্ন সমাজ। গুরু, তোমার কাছে থাকা মানে না ফুল বনে থাকার মতো। হ্যাঁ গুরু, ওই শ্যামলদার কথা পেয়েছি পেয়েছি, এতক্ষণে আমি সেই মানুষটার সন্ধান পেয়েছি যে ভয়ে জ্ঞান হারায় না, যে লজ্জা পেতে ভয় পায় না। শান্তি শান্তি আমার মানুষ শেষ হয়ে যায়নি এখনো। আমার চেতনার গ্রামে শুয়ে উঠে যাবে এবার, আমার আত্মা পরিতৃপ্ত হবে এবার। দেখি তুমি চলে যাচ্ছ কেন? এসে না গুরু, আজ রাতটা গল্প করে কাটিয়ে নি গুরু। এসে না গুরু। ওরা চিরকাল কানে দাঁড় করে থাকে হাত। ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে। ওরা কাজ করে নগরে, গ্রাম করে। রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে। জয়স্তম্ভ মুখ সম অর্থ তার করে। রক্ত মাথা অস্ত্র হাতে, যত রক্ত আঁকি শিশু পাত্র কাহিনীতে তাকে মুখে থাকি। ওরা কাজ করে দেশে দেশান্তরে। গুরু, আজ না আমার খুব আনন্দ হচ্ছে গুরু। এত তাড়াতাড়ি চলে যায় না গুরু, আর একটু থাকো গুরু, আর একটু থাকো। শোনো, আমি তোমাকে শুধু বলে চাই, এই সত্য আমি ছাড়া আর কেউ জানে না। আজ তোমাকে আমি বলছি, শোনো, আমার বিশাল সাধারণ সৃষ্টি হয়তো খুব সামান্য তোমাদের জীবন সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে। আর এই উপলব্ধি আমায় যে লজ্জা দিয়েছে, আমি তাকে ভুলে গেলাম। এই সত্য আমি ছাড়া আর কেউ জানে না। আজ তোমাকে আমি বলছি, শোনো, আমি যদি আর কিছুদিন অন্তত বেশি বাঁচতে পারতাম, তাহলে তোমাদের নিয়ে, তোমাদের জন্য সামান্য হলেও কিছু কাজ করে যেতে পারতাম। তুমি তোমার মতো সমস্ত মানুষদের বলে দিও, তারা যেন আমাকে ভুলে না যায়। তোমরাই শুধু জেনো, সেটা রেখে বাঁচিলাম তার, রাখিলাম আর বা মোর নাম এই বলে খ্যাত হোক। আমি তোমাদেরই লোক, আর কিছু নয়। এই হোক মোর শেষ পরিচয়। চলে যাও না। ধন্যবাদ। শেষ হলো আমাদের আজকের নাটক লজ্জা। স্মারক তুলে দিচ্ছেন সম্রাট সেনগুপ্ত, জনপ্রিয়ভাবে সম্পাদকের হাতে। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় নাটক সময় অসময়। ব্যারাকপুরের ময়ূর